বন্ধু হিলারি ক্লিন্টন ও তার পুরনো বন্ধু তাদেরকে দেখে আমেরিকার মাটিতে গিয়ে নতুন উপদেষ্টা হয়ে গেছেন, তিনি খুব আবেগতাড়িত হয়ে গিয়েছিলেন। আবেগতাড়িত হয়ে তাই মনে হয় উনি আবেগে বলেছেন কথাটি? আমার আমার কাছে তাই মনে হয় আবেগে বলেছেন। কেন তাই মনে হয়েছে? উনি কি শুধু ডক্টর ইউনূস নয়, এই গণঅভ্যুত্থানের পরে কি তারা বলে নাই সংবিধান বদলাতে হবে? তারা কি বলে নাই যে প্রত্যেকটা জিনিস আমরা ৭১ আমাদের স্বাধীনতা না, আমাদেরকে ৪৭ থেকে ফেরত আসতে হবে, ৭১-এ আওয়ামী লীগের বয়ান তৈরি হয়েছে, এগুলি কি তারা বলেনি? এগুলো সবই বলেছেন, কিন্তু এগুলো সবই একটা বিরাট অংশ আবেগে বলেছেন। আবেগে বলেছেন, দুঃখ থেকে বলেছেন। এখানে আবেগ আছে, দুঃখ আছে, কষ্ট আছে। সেই মাসে আমার কাছে মনে হচ্ছিল অবস্থা ভেদে যে শেখ হাসিনা থাকছেন না, হি হ্যাজ টু গো। আমি যেমন যখন চীনে গেলেন তখন আমি একটা ভিডিও করেছিলাম, আপনি যেহেতু দেখেন নিয়মিত, আমি বলেছিলাম যে তার পচার শামুকে পা কাটবে। তখনও কিন্তু আন্দোলন দানা বাঁধেনি, নিয়ন্ত্রণে ছিল। এবং আমার কাছে মনে হলো যে তিনি তুচ্ছ-তাচ্ছিল্য করছেন, এই আন্দোলনটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। কিন্তু এই আন্দোলনটার সঙ্গে যেভাবে জড়াচ্ছিল সবকিছু, আমার কাছে মনে হচ্ছিল এই আন্দোলনে তার পতন হবে, একদম সেভাবে বলেছিলাম। তো আমি আসলে ওইভাবে চিন্তা করেছি। কিন্তু এখন ঘটনার প্রেক্ষাপটে আমরা বাংলাদেশে বসে অনেক কথা শুনতে পারি না, শুনতে পাই না। আর শুনলেও আমরা কান বন্ধ রাখি। ওগুলো আমাদের শোনা উচিত না। বাংলাদেশে যেহেতু আমরা আছি, আমাদের বাংলাদেশে ডাল ভাত খেয়ে বসবাস করতে হয়। ২ নম্বর হলো যে অনেক কথা আমরা বলতে পারি না। আমরা শেখ হাসিনার জমানাও বলতে পারি নাই, এখনো বলতে পারি না, এবং এটা আমাদের বলা উচিতও নয়। বাংলাদেশে বসে বলা উচিত নয়। দেশের বাইরে থেকে আপনারা অনেক কথা বলতে পারেন, বুঝতে পারেন। এখন আসলে উপদেষ্টারা যে কথাগুলো বলছেন, সংবিধান পরিবর্তন করতে হবে, ম্যাটিকুলাসলি করতে হবে, অনেক কিছু করতে হবে। আমরা যখন যদি গুড ট্রাস্ট অ্যান্ড গুড ফেইথ এ বলি, তাহলে আমার কাছে আমি এজ এ হোল মনে করি যে এই কথাগুলো সবই আবেগের কথা। আর যদি আপনি মনে করেন যে না, এগুলো সবই ম্যাটিকুলাসলি হয়েছে, মানে এই আন্দোলন আরো ১ বছর আগের থেকে এরকম হবে, থানাগুলো তারা ম্যাটিকুলাসলি পুড়িয়েছে। দেখেন, মেটিকুলাসলি আমি কেন বলছি, ধরেন আমাদের জেনেটিক্যাল কোড, মানে আমাদের জাতিগত জেনেটিক্যাল কোড, আমি মনে করি মুক্তিযুদ্ধ আমাদের জেনেটিক্যাল কোড। এখন এই আন্দোলনের সফল করার জন্য তারা কি কি করেছে? তারা আমাদের জাতীয় পতাকা ব্যবহার করেছে, তারা আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান ব্যবহার করেছে, মুক্তিযুদ্ধের জাগরণী গান ব্যবহার করেছে, রাইট, বঙ্গবন্ধুর ভাষণ ব্যবহার করেছে। কারণ আমাদের জাতিগত কোড এইসবের মধ্যে, যা আমাদেরকে উজ্জীবিত করে, আমাদেরকে তাড়িত করে, সেই জিনিসগুলি, উপাদানগুলি ব্যবহার করে আপনি যখন সফল হলেন, তারপর বললেন না এগুলো আমি মানি না। আপনি কি করে বলেন যে এগুলি মেটিকুলাসলি প্ল্যান না? ওটা কিন্তু তারা ব্যাখ্যা দিয়েছে। যেমন শিবিরের অনেক নেতাকর্মী, সিনিয়র নেতাকর্মী, তারা ছাত্রলীগের মধ্যে লুকিয়ে ছিল কৌশলগত কারণে। আবার তারা জয় বাংলা বলেছে, শেখ হাসিনাকে প্রশংসা করেছে, অনেকে শেখ হাসিনাকে মাও বলেছেন। এর কারণ হলো যে তারা যেন অ্যাট্রোসিটি, মানে নিষ্ঠুরতা দেখাতে না পারে আন্দোলনকারীদের প্রতি। অর্থাৎ এইভাবে করে করে কি হচ্ছে, ছাত্রলীগ দেখা গেল আরে এরা তো জয় বাংলা বলতেছে, এরা আপনি তো আদার সাইডও দেখতে পারেন, যে যদি এই জিনিসগুলি ব্যবহার করা না হতো, এই উপাদানগুলি না থাকতো, এই কোডগুলি না থাকতো, এইখানে এই আন্দোলনে মানুষ সমবেতই হতো না, হতে পারে না। না। আপনার কি মনে হয় জামাত যদি আন্দোলন করতো, সেই আন্দোলনে সাধারণ মধ্যবিত্তরাও সম্পৃক্ত হতো? না, এখানে মূল ব্যাপার হলো যে যখন কোনো মানুষ সফল হয়, সফল ব্যক্তিদের কোনো, আপনি সেটাকে কোনো কল্পনায় নিতে পারেন না। তারা যেকোনোভাবেই এই আন্দোলনে সফল হয়েছে। এটাতে কৌশল বলেন, ডিপ্লোম্যাসি বলেন, তারপরে চালাকি বলেন, যা কিছু বলেন না কেন, তারা মূলত সফল হয়েছে। এই সফলের যুদ্ধের ময়দানে সবকিছু হালাল। এখন ওটা করলে এটা হতো না, এটা করলে এটা হতো না। এমনকি ইসলামের যে খুব গুরুত্বপূর্ণ যে যুদ্ধগুলো, সেই যুদ্ধ আপনি খন্দকের যুদ্ধ বলেন, উহুদের যুদ্ধ বলেন, এখানে অনেক কিছু ডিপ্লোম্যাসি, যেগুলো কোরআন হাদিসের সঙ্গে আপনি বলবেন যে আল্লাহ এটা হয় হলো কি করে। তো এখন এখানে যারা আন্দোলন করেছে তাদের একটা গ্রুপ ছিল ভয় দেখানোর জন্য, তাদের একটা গ্রুপ ছিল লোভ দেখানোর জন্য। আপনি তো জানেন যে এখানে কোনো মানুষকে যদি আপনার মানে গ্রিড, মানে লোভী করতে হয়, তারা হয়তো অনেকে টাকা দিয়েছে নিষ্ক্রিয় করার জন্য, অনেককে ভয় দেখানোর জন্য তারা অনেক কিছু করেছে, তারপরে অনেক উত্তেজিত করার জন্য তারা অনেক কিছু করেছে। এখন সেই সবগুলো কৌশলকে আপনি ব্যাকরণের দিক থেকে কোনটা নীতি, কোনটা নৈতিকতা, এগুলো আপনি ফেলতে পারেন না। মূল ব্যাপার হলো শেখ হাসিনার যে ১৪ সন থেকে ২৪ সনের যে রেজিমটা ছিল, সেই রেজিমটা আওয়ামী লীগের কট্টরপন্থী লোকজন ছাড়া বেশিরভাগ মানুষ ঘৃণা করত। আর সব মানুষই চাইতো একটা পরিবর্তন। আর সব মানুষ, বিশেষ করে এই যে অলমোস্ট 60% তরুণ যারা ১৪ সনের পরে ভোট দিতে পারেনি, ২০০৯ সনের পরে আর কেউ ভোট দিতে পারেনি, তারা যে কোনো কারণে হোক আওয়ামী লীগের প্রতি ভীষণ রকম বিক্ষুব্ধ ছিল। ফলে এই টোটাল যে বিক্ষুব্ধকে ম্যাটেরিয়ালাইজ করে কুক করেছে তারা, রন্ধন করে পরিবেশন করেছে। সেই পরিবেশন, এটা তাদের একটা সফলতা। এটাকে আমি মনে করি যে এটা তাদের একটা বিজয়। এখন সেই বিজয়ের পরে সঙ্গত কারণে বিজয়ের আনন্দে মানুষ উদ্বেলিত থাকে, বিজয়ের আনন্দে মানুষ আবেগপ্রবণ থাকে, বিজয় হইলে মানুষ
খুব হাসে, অনেকে খুব কাঁদে, আবেগে অনেক কান্নাকাটি করে। তো প্রথম 30 ডেজ তাদের অনেক কথাবার্তা তারা বলেছে, অনেক কিছু করেছে। ওইগুলোকে আমি কাউন্ট করতে চাই না। আমি এই যে এখন 100 দিন পরে তারা যখন এখন রিয়েল মানে সমস্যার মধ্যে পড়েছে, এখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন না যে তারা ভারতের চোখে চোখ রেখে ভারতের সাথে একটা দিলে আরেকটা দেওয়া হবে, কোনো উপদেষ্টা বলছেন না। তারা কিন্তু একটা রিয়ালিটিতে চলে এসেছেন ইলিউশন থেকে। উপদেষ্টাদের মধ্যে যারা খুব বড় বড় কথা বলতেন, এটা করা হবে, ওটা করা হবে, তারাও ফিরে আসছেন। এই যে দেখুন প্রথম আলো বন্ধ করতে হবে, তারপরে বঙ্গভবন থেকে জনাব রাষ্ট্রপতিকে তাড়াতে হবে, এরকম অনেক কিছু কিন্তু তারা অন টেস্ট কেস করেছে। সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে, নতুন সংবিধান রিরাইট করতে হবে, তারপরে মুক্তিযুদ্ধের যে ইতিহাস থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু রিসেট বাটন চাপ দিতে হবে। এই কথাগুলো তারা যখন বলেছে, এটা হলো উইদিন যা আবেগের যে সময়টি থাকে, তাদের যে বাসর সাধারণত 40 দিন বলা হয়, বাসর 40 ডেজ, ফার্স্ট 40 ডেজ, তারা এই কথাগুলো মধুচন্দ্রিমা এই 40 দিনের মধ্যে বলেছে। কিন্তু আফটার 40 ডেজ তারা যখন রিয়েলিটিতে এসেছে, তো রিয়েলিটিতে এসেছে এক একটা ডিফিকাল্টিসে এসেছে। যদি তারা কোনো কারণে 7-8 বছরও থাকে তখনও তারা বুঝতে পারবে না। এই কারণে তাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই দুটোর মধ্যে সবকিছু আছে, রাজনীতি নেই। আর রাজনীতি না থাকা পর্যন্ত মানুষের যে আশা আকাঙ্ক্ষা, এই জিনিসগুলো বোঝা তাদের পক্ষে সম্ভব নয়। আমার কি এই সরকার 7-8 বছর পর্যন্ত থাকবে আপনার মনে হচ্ছে? না, এই সরকারের পিছনে তো অনেকগুলো শক্তি আছে। there are many unseen power। না, এটা আমি বলতে পারবো না। there are many এখানে আমেরিকা আছে, ভারত আছে, এখানে পাকিস্তান আছে, চীন আছে, এখানে জামাত আছে, বিএনপি আছে, হান্ড্রেডস অফ এলিমেন্ট এই সরকারের পিছনে আছে। একবার এক পক্ষ টান দিচ্ছে, আর এক পক্ষ মানে ধাক্কা দিচ্ছে, এক পক্ষ কাছে চেপে নিচ্ছে, আর এক পক্ষ। এই যে একটা কখনো পোলারাইজেশন হচ্ছে, কখনো সে বরফ গলে যাচ্ছে, কখনো বিএনপি অভিমান করছে, আবার কখনো বিএনপি মনে করছে যে না, ইউনূস সাহেবের সরকারকে সাহায্য করা দরকার। কখনো জামাত অভিমান করছে, কখনো আবার জামাত তার সঙ্গে হাতে হাত মিলাচ্ছে। কখনো পুলিশের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক ভালো হচ্ছে, কখনো আবার আমরা বাইরে থেকে দেখছি কিছু দৃষ্টিকটু ঘটনা ঘটে যাচ্ছে। সচিবালয় একই অবস্থাতে। এখন অসংখ্য শক্তি পক্ষ এই সরকারের সঙ্গে সম্পৃক্ত আছে। ফলে এই শক্তিগুলো কিভাবে রসায়ন ঘটায় তার উপর নির্ভর করবে এই সরকার আসলে কতদিন টিকবে।